পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লক 30 বছরের রাখা লাড়ি আলু চাষি স্ত্রীর গয়না বন্ধক রেখে 1.5 লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা শোধ করতে না পেরে আত্মঘাতী হচ্ছেন তিনি। মার্চের দ্বিতীয় সপ্তাহে হুগলি জেলার গোঘাট ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের আমরাহাট গ্রামের আলু চাষি 57 বছরের সহদেব নন্দী বিষ খেয়ে আত্মহত্যা করেন। মার্চ মাসের 15 তারিখে কালনা 2 ব্লকের কাজীপাড়া গ্রামের 78 বছরের আলু চাষি শৈলেন ঘোষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। 25 মার্চ মালদায় আবার আলু চাষির আত্মহত্যা। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে মহাজনের ঋণের চাপ, এই দুয়ের সরাসরি আক্রমণে দিশেহারা হয়ে বিষ পানে আত্মঘাতী এক বৃদ্ধ কৃষক। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর এলাকায়। মৃত কৃষকের নাম বিপতি রাজবংশী। উনি একটা রাজবংশী বোর্ড টোট কৃষক করছিলেন না, এই রাজবংশী কৃষক আত্মহত্যা করেছেন। আবার উত্তরবঙ্গ, উত্তরকন্যা থেকে যারা স্নেহের বৃষ্টি পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, ধূপগুড়িতে কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার। ফসলের ক্ষতিতে চিন্তায় ছিলেন, টানা বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি, ধার নিয়ে চাষ, টাকা দেওয়ার পরিশোধ করতে পারবেন না, বুঝতে পারছিলেন না, আতঙ্কে আত্মহত্যা করেছেন কৃষক গাবি পরিবার। এই যে তথ্যগুলো উঠে আসছে এগুলো কিন্তু বিক্ষিপ্ত। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটছে। কৃষকের বহু ক্ষেত্রে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের অদূরদর্শিতা, তাদের ভ্রান্ত নীতি, তাদের একগুঁয়েমির কারণে আজকে পশ্চিমবঙ্গের আলু চাষিরা তাদের উৎপাদিত ফসলকে ভিন্ন রাজ্যে নিয়ে যেতে পারছেন না। বাজারকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত করবার উদ্দেশ্যে উড়িষ্যায় যে আলু ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল, আজকে উড়িষ্যা সরকার অতীতেই তারা আলুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। একটা বড় কনজিউমার পশ্চিমবঙ্গের কৃষকের হাত থেকে চলে গিয়েছে। এটা হলো সামগ্রিকভাবে এই মুহূর্তে আলু চাষিদের অবস্থা। মাঠে দাম 4.5 টাকা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোল্ড স্টোরেজ মালিকদের যে তোমরা 9.5 টাকা করে আলু নিয়ে নাও, কিন্তু এই যে টাকার ব্যবধানটা, এটা কোথা থেকে আসবে? রাজ্য সরকারের কোনো আর্থিক সহায়তা নেই। রাজ্য সরকার কৃষকের পাশে দাঁড়াচ্ছেন না। রাজ্য সরকারের সমস্ত দায়িত্ব এবং দায়বদ্ধতা তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কোল্ড স্টোরেজ মালিকদের ওপরে। এখন কোল্ড স্টোরেজ মালিকরা টাকা পাবেন কোথা থেকে? কোল্ড স্টোরেজ মালিকদের বক্তব্য হচ্ছে, আমরা যদি এখনই টাকা জোগাড় করতে যাই তাহলে আমরা যে ঋণের কথা বলা হচ্ছে ব্যাংক ঋণ দেবে, সেখানে গেলেও তো আমাদের প্রপার্টি মর্টগেজ দিতে হবে। কিন্তু আলুর দাম যে 9.5 টাকার উপরে উঠবে, এটাকে কে স্থির করবে? খোলা বাজারকে তো এভাবে নিয়ন্ত্রণ করা যায় না। যে কোনো জনকল্যাণকর রাষ্ট্রের কৃষকের পাশে দাঁড়ানো সরকারের প্রাথমিক দায়িত্ব। ন্যূনতম সংগ্রহ মূল্য সরকার এ কারণেই ঠিক করেন যে কৃষকরা যাতে কোনো অবস্থাতেই কোনো বিপর্যয়ের সম্মুখীন না হয়ে যায়, একটা নির্দিষ্ট দামে সরকার তাদের থেকে কেনে। যখন কৃষক, সরকারের দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ চাষের ওপরে একটি সরকারি নিয়ন্ত্রণ নয়, সরকারি নজরদারি। অন্তত সরকারের কাছে ন্যূনতম ইনফরমেশন থাকবে যে চাষিরা কি উৎপাদন করছেন, সেই উৎপাদিত ফসল কি মূল্যে বিক্রি হতে পারে। আজকে তৃণমূল কংগ্রেসের এই হঠকারিতার কারণে আজকে এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে। আজকে ধান উৎপাদনে আমরা 3য় স্থানে পৌঁছেছি। রাইস বোল অফ ইন্ডিয়া নামে বর্ধমানে, যে বর্ধমান আমাদের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য জেলা ছিল, সেই বর্ধমান জেলায় একর প্রতি উৎপাদন আজকে ধানের কমে যাচ্ছে। এর কারণ কি? উত্তরবঙ্গের বিভিন্ন নদী থেকে, ছোট ছোট নদী থেকে ইলিগাল স্যান্ড মাইনিং এর কারণে, বোল্ডার তুলে নেওয়ার কারণে নদী তার গতিমুখ পরিবর্তন করছে। আর পরিবর্তন করার কারণে চাষযোগ্য বহু জমি আজকে জলের তলায় চলে যাচ্ছে।
আজকে এই সরকার কৃষি ক্ষেত্রে সামগ্রিক বিপর্যয় ডেকে এনেছে। যদিও সরকার বেশি দিন নেই, কিন্তু ধ্বংসটাকে কোন পর্যায়ে সরকার নিয়ে গেছে আজকে এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা মনে করছি পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারের সম্পর্কে দেখবেন, আবার আমরা প্রথম থেকে বলছি যে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য, তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রাণ রক্ষা করার জন্য আজকে এই সরকারটা যাওয়ার প্রয়োজন আছে। মানুষ বুঝেছে, কারণ মৃত্যুই। তৃণমূল কংগ্রেসের যে ছেলেটি খুন হয়েছে তার মায়ের চোখের জলের সঙ্গে বিজেপির যে খুন হচ্ছে তার মায়ের চোখের জলের কোনো পার্থক্য নেই, কারণ চোখের জলের কোনো রং হয়। আজকে কলকাতায় তৃণমূল সমর্থক ছাদের ওপরে বসে মদ্যপানের সময় দুই দলের মধ্যে গোলাগুলি, বোমাবাজি, ঘটনাস্থলে মৃত্যু হয় একজন। এলাকায় কার্তুজ ছড়িয়ে ছিটিয়ে আছে। 101 নম্বর ওয়ার্ডের ঘটনা। মৃতের নাম রাহুল দে। একটা তরতাজা প্রাণ চলে গেল, 36 বছর বয়স। জানা যাচ্ছে যে ওখানে জিৎ বলে কেউ কার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, এর পূর্ব পরিচিত ছিল। খোঁজ নিয়ে দেখতে পারবেন যে মারা গেছে সেও তৃণমূল, এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল। মরছে তৃণমূল, মারছে তৃণমূল। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তের চিত্র। 2016 সাল থেকে আজ পর্যন্ত আমাদের 300-র বেশি কর্মী খুন হয়ে গেছে। আমাদের মেরে এখন ক্লান্ত হয়ে যাবার বেলায় তৃণমূল এখন নিজেরাই নিজেদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে, এবং যত দিন যাবে এই আক্রমণ কিন্তু বাড়বে। আক্রমণ শুধু বিজেপির বিরুদ্ধে হবে না, তৃণমূল কংগ্রেসের অনেক প্রার্থী, তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী কিন্তু তৃণমূলের দ্বারা আক্রান্ত হতে পারেন। এই বিষয়টা নির্বাচন কমিশনের নজরে রাখা উচিত, কারণ নির্বাচনের দিন ঘোষণা করেছেন, কোড অফ কন্ডাক্ট লাগু হচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবে এই সময় আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের জীবন এর দায়িত্ব, অন্তত তার সুরক্ষার দায়িত্ব যাতে সুনিশ্চিত করা যায় তার বিষয়ে দৃষ্টি দিতে হবে, যে তৃণমূলই হোক আর সে বিজেপি হোক। কারণ এই অন্তর্দ্বন্দ্ব 75-25 দিয়ে খাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ না হলে, যে একজন একজনকে খুন করে চলেছেন, কারণ অতীতে আপনি 3 বছরের হিসাবে যত খুন হয়েছে তার 95% তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং প্রত্যেক ক্ষেত্রেই মৃতের পরিবারের অভিযোগ সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে, কোনো বিরোধীর দিকে নয়। এবং তাদের দাবি একটাই, তারা সিবিআই তদন্ত চাইছে। আজকে দিকে দিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করছেন। রামের দেশে রামের মিছিলকে আটকানোর প্রচেষ্টা চলেছে। এই বিভাজনের রাজনীতি সমাজের একটা বৃহত্তর অংশের মানুষকে, 30% মানুষকে সম্পূর্ণ অন্ধকারের দিকে ঠেলে দিয়ে তাদের মূল জাতীয় জনজীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করবার যে অপচেষ্টা তৃণমূল করছে, যে ঘৃণার রাজনীতি তৈরি করছে, আজকে তার বিরুদ্ধে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ সচেতন হবেন। বহু জায়গায় শোনা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন করা যাবে না। কেন যাবে না? রাম নিয়ে তো কাজী নজরুল ইসলামের কোনোদিন কোনো আপত্তি ছিল না। এ তো রামের দেশ। বাঙালি যে দুর্গাপুজো করে সেটাও তো রামের অকাল বোধন। ধরো রাম এখানে বাধাপ্রাপ্ত হবে কেন? রামও থাকবে, রহিমও থাকবে। এটাই তো পশ্চিমবঙ্গ, এটাই তো আমরা দেখে এসেছি। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। এটা তো ছোটবেলা থেকে পড়লাম। এবার নতুন গল্প এখানে শুরু করেছেন, এখানে রাম চলবে না, বাবর চলবে। আজকে এদের ঘৃণার রাজনীতির কারণে আসাদুদ্দৌলা ওয়েসির মতো লোক কি নাম যেন ঢুকে পড়েছে। আবার তার সঙ্গে আবার হুমায়ুনও ঢুকে পড়েছে। আবার কিছু লোক বোঝাতে চাইছেন যেটা তৃণমূলের ভোট কাটার জন্য ব্যবস্থা হচ্ছে। আরে আমরা কাটাকুটির গোটাগুটির কোনো ব্যাপারে নেই। তৃণমূল আর এই যারা এই সমস্ত রাজনীতি করছেন ঘৃণার, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। হুমায়ুনই তৃণমূল আর তৃণমূলই হুমায়ুন। হুমায়ুন তো অ্যাকচুয়ালি বলছেই যে উনি যা কিছু করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছেন, আর তৃণমূলও বলছে যে হাম মানে তুম মানে এক দুজে কে লিয়ে। কতদিন চলবে এই রাজনীতি?
এর বাইরে মানুষকে বেরিয়ে আসতে হবে। আরেকটি বিশেষ বিষয় আজকের দিনে, কলেন্দ্রনাথ মান্ডি বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের জেডপি 7 নম্বরের যিনি জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সদস্য কলেন্দ্রনাথ মান্ডি এবং পুরুলিয়া জেলা, এবং তার একটি অন্য বিশেষ পরিচয় আছে। শুধু রাজনৈতিক ক্ষেত্র নয়, তিনি একজন শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি নন, সাঁওতালি ভাষা সাহিত্যের সঙ্গে প্রায় ৪৫ বছরের যা নিবিড় সম্পর্ক, এবং সেই ভাষার সম্পর্কিত সমস্ত মানুষ যাকে গভীরভাবে শ্রদ্ধা করেন এবং তাকে চেনেন, তো সেই সমাজ, সেই সুশীল সমাজের একজন প্রতিনিধি, এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য। তিনি এটা বুঝতে পারছেন যে আজকে তৃণমূল কংগ্রেস সরকার দরিদ্র কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, প্রান্তিক মানুষ বিরোধী সরকার এবং আদিবাসী বিরোধী সরকার। আদিবাসীদের মধ্য থেকে ভারতবর্ষের সর্বোচ্চ পদে যিনি রাষ্ট্রপতি গেছেন তার সম্পর্কে কি আচরণ করেছেন মুখ্যমন্ত্রী এবং এই রাজ্য সরকার, সেটা নিয়ে আজকে তারা ব্যথিত এবং এই দলের সঙ্গে থাকার জন্য তারা অনুতপ্ত। তিনি আজকে আমাদের দলে বিজেপি পরিবারে যোগ দিচ্ছেন। আমাদের এখানে আছেন আমাদের ওই জেলারই সাংসদ, আমি পতাকা দেবো, ওই জেলার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, উনি ওনার গলায় এটা দিন। দাদা সাবধানে। ভারতীয় জনতা পার্টির পরিবারে আপনাকে স্বাগত। भारत माता की जय। भारत माता की जय। वंदे मातरम। वंदे मातरम। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। ঠিক আছে। भारत माता की जय।